অরিত্রদা, প্রথমে পরিচয় করিয়ে দিই যে সৌপায়ন নিবাস থেকে যে আছে ও হচ্ছে সম্পর্কে আমার দিদি হয় আর আমাদের ম্যাগাজিনের এডিটর। আর রাজেশ তেওয়ারি আমার সাথে আছে, ও আমার বন্ধু, টেকনিক্যাল দিকগুলো দেখার জন্য, রেকর্ড করার জন্য। আচ্ছা, আচ্ছা। লাস্ট কয়েকদিনে অরিত্রদাকে আমি যখন তখন ফোন করেছি, কিন্তু অরিত্রদা খুব ভালো ব্যবহার করেছে, তাই আমি ফর্মালিটির দিকে আর যাচ্ছি না। আমি একদম সরাসরি ইন্টারভিউটা শুরু করছি। যে আজকে আমি চেষ্টা করব যে সংক্ষেপে যতটা সম্ভব ডেপথে আলোচনা করা যায় আর কি বাংলা সিনেমার হালচাল নিয়ে। হুম। অরিত্রদা, প্রথম আমার যে প্রশ্নটা সেটা মানে সিনেমা নিয়ে নয়, সিরিজ নিয়ে। যে এই প্রশ্নটা আমার মাথার মধ্যে অনেক দিন থেকে ঘুরপাক খাচ্ছিল, যে প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি যে সিরিজ কিন্তু একটা মানে বিরাট একটা জায়গা, কিন্তু মানে বিরাট একটা পাবলিককে টানে। সেটা ইন্ডিয়ার বাইরেও যদি আমি বলি, অনেক সিরিজ সাকসেসফুল হয়েছে, ব্রেকিং ব্যাড হয়েছে, কিছুদিন আগে আমরা ডার্ক দেখলাম। এমন অনেক মানুষ আছে যারা জার্মান ছবির সাথে পরিচিতই ছিল না, ডার্ক দেখেনি, তারা এখন জার্মান ছবি হুম। দেখছে। ইন্ডিয়াতেও এই জিনিসটা হয়েছে, হয়নি বলবো না, হিন্দির ক্ষেত্রে হয়েছে, সেক্রেট গেমস থেকে পাতাল লোক। কিন্তু বাংলাতে যে সিরিজ হচ্ছে না সেটা নয়, বাংলাতে সিরিজ হচ্ছে, কিন্তু সিরিজগুলো সাকসেসফুল কেন হচ্ছে না, সিরিজগুলোর মধ্যে শিল্পরস নেই, মানে এটা সাকসেসফুল হওয়া কতটা জরুরি তুমি মনে করো? জরুরি কতটা মনে করি? হুম। জরুরি তো ডেফিনেটলি দরকার, মানে সেটা তো মানে ভালোই হলে তো ভালোই। বাট সেটার জন্য প্রথম কথা হচ্ছে যে সিরিজের নিজের একটা নিজস্ব একটা স্টাইলাইজেশন আছে। তো সিরিজ যেহেতু ফরম্যাটটা ওয়েস্ট থেকে এসছে মেনলি, মানে ওখানে মানে আমেরিকা বা ওখান থেকে। তো তুমি যদি ওদের ওখানে দেখো, ওদের ওখানে যেগুলো ধরো লং ফরম্যাটের যে সিরিজ গুলো, মানে ওয়েদার ইট ইস ব্রেকিং ব্যাড অর ওয়ার অর সোপ্রানোস অর হোয়াট এভার, সেগুলো কিন্তু ওরা প্রথম থেকে টার্গেট করেই রেখেছিল যে আমাদের এইটা হচ্ছে মানে গল্পের আর্ক। কিন্তু এটা আমি বলতে চাই ধীরে ধীরে, মানে তবেই সিরিজ, মানে আমি সিনেমার মতো করে 2 ঘন্টার মধ্যে করতে চাই না। আর তুমি যদি দেখো সিরিজ মেনলি হয় হচ্ছে ক্যারেক্টার ড্রিভেন, এক একটা ক্যারেক্টারের উপর খুব ইম্পর্টেন্ট, ক্যারেক্টার গুলো আমাদের কাছে থেকে যায়। মানে এখনো ব্রেকিং ব্যাড কবে শেষ হয়ে গেছে, বাট এখনো লোকে ওয়াল্টার হোয়াইট নিয়ে পোস্ট করছে, জেসি পিঙ্কম্যান নিয়ে পোস্ট করছে, বা সিক্রেট গেমস এর গায়তোন্ডে দ্য ক্যারেক্টার বিকেম সো ফেমাস। তো ফিল্ম আর সিরিজের মধ্যে বেসিক এটা ডিফারেন্স, যে ওয়ান ইজ প্লট ড্রিভেন, দ্য ফিল্ম ইজ প্লট ড্রিভেন, যে আমার স্টোরি টেলিংটার উপর বেশি ফোকাস, অ্যান্ড সিরিজ ইজ মোস্টলি ক্যারেক্টার ড্রিভেন। তো বাইরের দেশে ওইটা ওই 4-5টা এপিসোডে ওরা সবসময় করে থাকে, ধীরে ধীরে স্লো বার্ন। তাই জন্য ব্রেকিং ব্যাডের যে ফার্স্ট সিজনটা আছে, যেটা 7টা এপিসোডে, দ্যাটস ভেরি বোরিং, দ্যাটস ভেরি বোরিং। বা কারণ ওখানে এস্টাবলিশ করছে যে হু ইজ ওয়াল্টার হোয়াইট, হু ইজ জেসি পিঙ্কম্যান, হাউ দে মিট ইচ আদার, মানে হ্যাঙ্ক থেকে নিয়ে ওর ওয়াইফ থেকে নিয়ে প্রত্যেকে এস্টাবলিশ করছে। দের ইজ নাথিং হ্যাপনিং অ্যাকচুয়ালি। তো আমার মনে হয় সেই যে ফরম্যাটটা, সেটা কিন্তু এখনো ইন্ডিয়া নিতে পারেনি। মানে এখানে কিন্তু মানে হিন্দিতেও যেখানে অনেকটা বাজেট আছে, মানে পাতাল লোক বা ধরো সিক্রেট গেমস এর ক্ষেত্রে সবসময় টার্গেটটা থাকছে যে আচ্ছা এইটা আমার একটা গল্প, এটা আমি বলবো, ইফ ইট বিকাম সাকসেসফুল দেন আই উইল গো ফর আ সেকেন্ড সিজন। তাই জন্য কি হচ্ছে যে সিক্রেট গেম সিজন 1টা যেরকম একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয়েছিল, 2টা কিন্তু ওরা 1 বছরের মধ্যে সাকসেসটাকে এনক্যাশ করতে গিয়ে রাইটিংটা সেই লেভেলের হয়নি। এটা তুমি দেখলে বুঝতে পারবে সেকেন্ড সিজনটা। তো সেখানে কোথাও একটা যেহেতু পরে ভেবে, মানে এটা একটা সিজন বেরোচ্ছে, রেসপন্স পাচ্ছে, তারপর ভেবে ওরা সেকেন্ড সিজনটা লেখা শুরু করছে। তো সেখানে একটা হচ্ছে। আর বাংলার ক্ষেত্রে আরো এক লেভেল নিচে, কারণ আমরা সবসময় এরকম জানি যে হলিউড যদি ধরো 100তে এখন দাঁড়িয়ে আছে, হিন্দি সেখানে দাঁড়িয়ে আছে ধরো 70 ওরকম একটা জায়গায়, আর বাংলা দাঁড়িয়ে আছে 40 কি 35 ওরকম একটা জায়গা। তো বাংলাতে হচ্ছে যে বাংলাতে তুমি যদি সিরিজ দেখো, এক একটা এপিসোডের লেন্থ হয় 20-25 মিনিট। ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে 20-25 মিনিটে এক একটা এপিসোড হচ্ছে, আর ওই 6টা কি 7টা এপিসোডের একটা সিজন হয়ে যাচ্ছে। তো ওটা অ্যাকচুয়ালি তুমি যদি টাইম গুলোকে অ্যাড করে দেখো, ইটস বেসিক্যালি ফিচার ফিল্ম, যেটাকে ফিচারটা লিখে সেটাকে এপিসোডিক ভাবে ব্রেক করছে। তাই জন্য কোথাও একটা গিয়ে ওই যে সিরিজের যে নিজস্ব যে একটা ব্যাপার, যে একটা বিশেষত্ব আছে, সেটা কোথাও গিয়ে ফুটে উঠছে না, সেই স্পেশালিটিটা। তাই জন্য ক্যারেক্টার গুলো অতটা ডেপথ নেই, বা কোথাও আমাদের সাথে থেকে যাচ্ছে না, মনে থেকে যাচ্ছে না, বা গল্পটা আর যেহেতু একটা ফিচার ফিল্মের মতো করে লিখে তারপর এপিসোডিক ভাবে ব্রেক করছে, তাই হয়তো একটা এপিসোডের শেষে গিয়ে নেই যেটা তুমি দেখে যে ভাববে যে আচ্ছা পরের এপিসোডটা দেখি, যেটা তোমার সিক্রেট গেমস এর ক্ষেত্রে ছিল, বা ধরো পাতার লোকের ক্ষেত্রেও ছিল। সো সেইটা একটা কোথাও গিয়ে বাংলাতে সাফার করছে, যে এখানে। আর এটার জন্য অ্যাকচুয়ালি সিরিজ একজনের পক্ষে লেখা খুব ডিফিকাল্ট। বম্বেতেও তুমি যদি দেখো, পাতার লোকের কতগুলো রাইটার ছিল। হুম। আর তুমি যদি
ব্রেকিং ব্যাডের মেকিং দেখো, ভিন্স গিলিগানদের যে টিমটা ছিল দ্যাট ওয়াজ কনসিস্টিং অফ 20 পিপল। সো এটা সবসময় ওইভাবেই লেখা উচিত। বাট বাংলাতে সিরিজও লিখছে একজনই, যে ডিরেক্টর সেই সিরিজ লিখছে, বা ধরো একজন কি দুজন রাইটার। সো তাদের পক্ষে ওটা খুব ডিফিকাল্ট যে ওইভাবে ওই প্রসেসটা করে ওটা রেডি করে ওটাকে ব্রেক করা। সো বাজেটটা একটা ডেফিনেটলি ফ্যাক্টর। তো বাংলাতে এখনো ওয়েবে সেরকম কিছু এফেক্টিভ হয়নি, মানে আমার মনে হয় না যে খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু কাজ হয়নি। হলে তো খুবই ভালো, এইটা হচ্ছে ফ্ল মেইনলি। এবার এটা কিছুটা বাজেট ইস্যু আছে, কিছুটা ক্রিয়েটিভ ইস্যু আছে, যারা বানাচ্ছে তাদের কিছু ক্রিয়েটিভ প্রবলেমসও আছে, তাই জন্য। তো এটাই আমার মনে হয়, পুরোপুরি আমি তোমাকে বললাম। লেটস হোপ ফর দ্য বেস্ট যে সৃজিত মুখার্জির ফেলুদা ফেরত আসছে। আর এই সিরিজ রিলেটেডই আরেকটা জিনিস ছিল যে অনেক সময় না বিদেশের অনেক টিভি সিরিজ, মানে যেটা আমরা টেলিফিল্ম বলি আর কি। আমি কিছুদিন আগে দেখছিলাম ক্রিস্টোফ কিসলোস্কির ডেকালগ। তো টেলিফিল্মে কিন্তু আমরা এতদিন পরেও দেখছি, এত মানে সুদূর প্রসারী ওটার ভাবনা চিন্তা। এই টেলিফিল্ম যে বাংলায় হয়নি তা কিন্তু নয়। প্রদীপ্ত ভট্টাচার্যর যে ছবিগুলো এখন ইউটিউবে রয়েছে, পিঙ্কি আই লাভ ইউ, ঋত্বিক চক্রবর্তীর সাথে যেগুলো উনি করতেন, সেগুলো বিশ্বাস নাও করতে পারে, বিশ্বাস নাও করতে পারেন। তো সেগুলো এখন অনেকে দেখছে, কিন্তু কোথাও না কোথাও যেন ওই সাকসেসটা পায়নি। কিন্তু এগুলো কিন্তু শিল্পগত দিক থেকে খারাপ নয় কোনো ছবিটাই। না, আমার মনে হয় পেয়েছে এক সময় বাংলা, মানে তুমি যদি দেখো আর্লি 2000 এর সময়, যে সময় বাংলা সিনেমার খুবই একটা ব্যাড ফেস ছিল, কোনো মানে মানে সিনেমা অতটা ভালো কিছুই হচ্ছিল না সেরকম, ওই আর্ট ফিল্ম বাদে মেইন স্ট্রিমে সেরকমভাবে কিছুই কাজ হচ্ছিল না। সেই সময় কিন্তু টেলিভিশন ওয়াজ রিয়েলি বুমিং, মানে অতনু ঘোষ থেকে শুরু করে, অঞ্জন দত্ত থেকে শুরু করে, কৌশিক গাঙ্গুলি থেকে শুরু করে, বা প্রদীপ্ত ভট্টাচার্য, প্রদীপ্ত দা, প্রত্যেকে কিন্তু টেলিভিশনে, তারা বাংলা, ইটিভি, এখানে কিন্তু ভালো ভালো অনেক টেলিফিল্ম করেছেন কিন্তু। সো আই থিঙ্ক সেই সেই সময় দর্শক প্রচুর দেখেছে। হ্যাঁ, এবারে ওইগুলো কি হয়েছে তুমি বলতে পারো যে তারা বাংলার যে টেলিফিল্ম গুলো, সেগুলো কোথাও একটা এই ডিজিটাল এজ এলো আর ওই এজটা গেল, তার মাঝে কোথাও একটা গিয়ে হারিয়ে গেছে, অতটা পাচ্ছে না। বাট এক সময় কিন্তু বেশ পপুলার ছিল, এবং আমার যতদূর নলেজ আর কি, যে লোকে কিন্তু বেশ রীতিমতো দেখতো আর কি। এটা তোমার ইন্টারভিউ থেকে আমি জেনেছি প্রদীপ্ত ভট্টাচার্য যে ওই ফিল্মগুলো উনি সিনে লেন্সে শুট করেননি, ডিজিটাল লেন্স দিয়ে শুট করেছেন, স্টিল ফটো যাতে আমরা তুলি। বেশ, আমি মৌপিয়াদিকে বলবো যে পরের প্রশ্নটা, ওর একটা প্রশ্ন আছে, ও যদি করে পরের প্রশ্নটা। আমি যেটা বলছিলাম যে আমরা আগে যখন যে ছোটদের সিনেমা এই বিষয়টা আমি যদি রিড দিয়ে শুরু করি, বাড়ি থেকে পাইয়ে সত্যজিৎ রায়ের ক্ষেত্রে যদি মানে গুপি গাইন বাঘা বাইন, এই 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 যে এই সিরিজ গুলো, এটা বিভিন্ন দেখা হয়, কিন্তু যদি ছোটদের দেখি তাহলে সেটা হয়েছে। আমি বর্তমানে এসে যদি দেখি তাহলে ছোটদের সিনেমা হয় না হয় সহজ পাঠের গল্প হয়েছে রিসেন্টলি মনে পড়া, মানে তেমন প্রভাব ফেলার মতো। কিন্তু আগে ছোটদের সিনেমাটা যতটা যত্নে করা হতো, কোথাও কি ছোটদের সিনেমার প্রতি যত্নটা বা ছোটদের সিনেমা করতে হবে এই ব্যাপারটা কমে যাচ্ছে কোথাও গিয়ে, মানে এই তাগিদটা কি কমে যাচ্ছে? ছোটদের ছবি তো এখন মানে মানে যেটা যে গুপি বাঘা সিরিজ যেটার কথা আপনি বললেন, মানে গুপি বাঘা, আমার মনে হয় সত্যজিৎ রায়ের কাজগুলো এমনই যেটা একটা ছোটদের জন্য আবার এট দ্য সেম টাইম বড়দের জন্য। মানে গুপি গাইন বাঘা বাইনে তো দুটো লেয়ার আছে, হীরক রাজার দেশেরও দুটো লেয়ার আছে। আপনি বলতে পারেন মানে অনেক ছবি আছে আর কি, মানে পাকাও যেটা তপন সিনহা বানিয়েছিলেন, সবুজ দ্বীপের রাজা, সেটা কি ছোটদের ছবি বলা যেতে পারে, আবার বড়দের ছবিও বলা যেতে পারে। আই থিঙ্ক সেইটা কোথাও একটা হতো। এখন প্রেজেন্টলি দাঁড়িয়ে যে ছোটদের ছবিগুলো বলা হচ্ছে সো কল্ড, লাইক ওই হামি এন্ড অল, আমার ওটা মনে হয় না যে ওটা ছোটদের ছবি, মানে বাচ্চারা দেখে ঠিক এনজয় করতে পারবে। ইটস ভেরি প্রিচি, মানে মা বাবা দেখতে যাচ্ছে, বাচ্চাকে নিয়ে গেল, কিছু বাচ্চাদেরকে এন্টারটেইন করার জন্য কিছু বাচ্চা ক্যারেক্টার্স আছে, বাট দে আর নট, মানে দে আর নট ফর দ্য কিডস। হ্যাঁ, মানে বাচ্চারা যে অ্যাডভেঞ্চার দেখতে চায় বা মানে যে আনন্দটা গুপি বাঘা দেখে পাবে, সেটা আমার মনে হয় না এটা হামি দেখে পাবে। কারণ হামি ইজ এ ভেরি প্রিচি ফিল্ম, মানে একটা সোশ্যাল টপিককে তুলে, যে স্কুলে কি হয়েছিল, কি, এটা পেরেন্টসদের জন্য খুব ভালো। বাট বাচ্চা কি আদৌ কি খুব একটা কিছু মানে করতে পারবে বলে আমার মনে হয়। হ্যাঁ, এখন তো হচ্ছে না, সেটা অনেক কারণে হতে পারে। লোকে ভাবে যে বাণিজ্যিক ভাবে লাভবান নয় কি কিছু, এরকমও হতে পারে। এটাই দেখো এখানে মেইনলি এটাই প্রথম মানে প্রডিউসারের থাকে যে এটা আগে আদৌ আমি এটা কস্ট রিকভার করতে পারবো কি পারবো না, সেই ভেবেই করে। প্যাশনেটলি ছবি করার লোক এখন এই মুহূর্তে খুব কম, যারা সত্যিকারে ভালোবেসে ছবি করছে খুব সংখ্যা কম। তো সেই জন্যই হচ্ছে না আর কি। বাট
এটাই। হ্যাঁ, মানে আমরাও যে সময়টা বড় হয়ে উঠেছি না, সেই সময়টাতে মানে এই ছোটদের, মানে আমরা যখন ছবি দেখতাম, ছোটদের ছবি, হুম। গুটি কয়েক ছবি ছিল এখানে, এই গুপি গাইন বাঘা বাইন, হীরক রাজার দেশে, সবুজ দ্বীপের রাজা। বাদ বাকি কিন্তু সবসময় দেশের বাইরে বেরোতে হতো। হ্যারি পটার দেখতে হতো, অ্যাভেঞ্জার্স দেখতে হ্যাঁ হতো, ব্যাটম্যান দেখেছি। হ্যাঁ, ব্যাটম্যানেরও দুটো লেয়ার আছে, যেটা তুমি বললে, একটা ছোট হ্যাঁ। অবস্থায় দেখেছি, একটা বড় হয়ে দেখেছি। এবার এইটা খালি বাংলার ক্ষেত্রে না, এটা তুমি দেখবে পুরো ভারতবর্ষের ক্ষেত্রেই কি খুব মানে বাচ্চাদের ছবি কি প্রচুর হয়েছে, মানে প্রচুর চিলড্রেন্স ফিল্ম কি হয়েছে, সেটা একটা ব্যাপার। সেটাই সেটাই। হয়নি কিন্তু, মানে চিলড্রেন্স ফিল্মের আলাদা ডিভিশন আছে, বাট সেটাতে কিন্তু এত বেশি ছবি হয় না। লাস্ট আমার মনে পড়ছে চিলড্রেন্স ফিল্ম আমি অসাধারণ একটা দেখেছিলাম, নাগেশ কুকনুরের ধানাক বলে। ধানাক বলে 2015 সালে বেরিয়েছিল। মালায়ালাম দুটো বাচ্চা ছেলে। না না, এটা ধানাক হিন্দি, ইট ওয়াজ এ হিন্দি ফিল্ম। আচ্ছা। নাগেশ কুকনুর হচ্ছে যে আমাদের ইকবাল বলে সিনেমাটা বানিয়েছিল শ্রেয়স টেলপটেকে অসাধারণ একটা নিয়ে। ছবি ছিল। হ্যাঁ, সো নাগেশ Cricket- কুকনুরের ওই ছবিটা ছিল, ওটা খুব ভালো লেগেছিল, ধানাক। আর আমার বাচ্চাদের ছবি আমার তারপরে মনে পড়ছে না কিছু যে সেরকম খুব এফেক্টিভ না। হ্যাঁ, সহজ পাঠের গল্প, বাট সহজ পাঠের গল্পটাকে আমি ঠিক বাচ্চাদের ছবি মানে মানে আমার মনে হয় না ওটা যে বাচ্চাদের ছবি। মানে কি বলতো, দুটো লেয়ার চলে আসছে ওখানে। হুম। আচ্ছা অরিত্রদা, পরের প্রশ্নটা হচ্ছে যে অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে নিয়ে। যে অ্যাডাপ্টেড স্ক্রিন প্লেতে যে ছবিগুলো হয়, সেগুলো আমি যদি ভাষার বাউন্ডেশনটাকে বের করে দিই, পৃথিবীর সব জায়গাতে এটা সফল হয়। একটা সময় সত্যজিৎ রায় এখানে করেছেন, চারুলতা করেছেন, শঙ্করের উপন্যাস নিয়ে জন অরণ্য করেছেন, মার্টিন স্করসেসির ক্লাসিক ছবিও আছে, শাটার আইল্যান্ড আছে, এখন করছেন আমরা কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন। তো এই অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে কিন্তু মানে একটা খুব সুন্দর হিট ফর্মুলা আমি বলবো না, কিন্তু একটা খুব সুন্দর ট্রেন্ড ছিল সিনেমাতে, যেটা বাংলা সিনেমাতে কিন্তু এখন একদমই কমে যাচ্ছে। আমার লাস্ট মনে পড়ছে, আমি দেখেছিলাম শাহজাহান রিজেন্সি, যেটা চৌরঙ্গি থেকে সৃজিত মুখার্জি বানিয়েছিলেন। তো এটা কি কতটা জরুরি, মানে সাহিত্য থেকে অ্যাডাপ্ট করে নিয়ে ছবি বানানো, এই জিনিসটা কমে যাচ্ছে, এটা কতটা জরুরি এবং হওয়া উচিত? এইটা তো মানে আমরা যে বাংলা কেন যে এইটা মানে করা বন্ধ করে দিয়েছে, কারণ যেটাকে গোল্ডেন পিরিয়ড অফ বাংলা সিনেমা বলে, মানে আমি খালি গোল্ডেন পিরিয়ড আমাদের সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনকে বাদ দিয়ে বলছি, মানে ওনারা তো ভগবান। ওনাদেরকে তুমি সাইডে রেখেও যদি দেখো, ওই সময় যে যে পরিচালকরা ছিলেন, অজয় কর থেকে শুরু করে পীযূষ বোস, যিনি উত্তম কুমারকে নিয়ে সব্যসাচী বানিয়েছিলেন, বা মানে যারা যারা ওই সময় বানাচ্ছিলেন, যারা মেন স্ট্রিম ছবিও বানাতেন, তুমি যদি দেখো 90% অফ দ্য ফিল্মস আর অ্যাডাপ্টেড ফ্রম বুক। তো বাংলা তো চিরকাল বলে লোকে যে লিটারেচারের হাব, মানে ওই কথায় আছে, আমি চন্দ্রিল ভট্টাচার্য একটা এতে দেখেছিলাম যে বাইরের অন্য কোনো জায়গার নাটক যদি বাংলায় এসে মানে হিট হতো, তাহলে লোকে ওরা খুশি হতো যে আচ্ছা বাঙালি দর্শক অ্যাপ্রিসিয়েট করেছে, মানে তার মানে আমার নাটকটা ভালোই হয়েছে সত্যিকারে। তো বাংলা ওয়াজ অলওয়েজ মানে গান, পোয়েম সবের দিক দিয়ে এগিয়ে, মানে এটাই আমরা শুনেছি। এবার ব্যাপার হচ্ছে তখন ওইটা হতো, আমাদের বই থেকে অ্যাডাপ্ট করে বাংলা সিনেমা হতো, সেই বাংলা সিনেমাটা এত রিচ ছিল আমাদের কালচারে, সেই সিনেমা বহু ভাষায় রিমেক হয়েছে। মানে তুমি যদি দেখো উত্তম কুমারের বহু সিনেমা, শিবাজি গণেশন থেকে শুরু করে আর দেবানন্দ থেকে শুরু করে রাজেশ খান্না থেকে শুরু করে, মানে সবাই রিমেক করেছে এবং সেটা চলতো। মানে হিন্দিও মানে লিটারেচার বেসড কাজ করতো না, ওরা করতো। আর মালায়ালাম সিনেমার নিজস্ব লিটারেচার বেসড কাজকর্ম আছে, তুমি যদি ওদের হিস্ট্রিটা একটু পড়ে দেখ। এবার মালায়ালাম ওইটা ধরে রেখেছে, নিজস্ব রুটটা, নিজের লিটারেচার, নিজের সেটা একটা মানে করছে। তাই জন্য ওদের সিনেমাটা মানে এখন ইন্ডিয়াতে নাম্বার 1 মালায়ালাম ইন্ডাস্ট্রি, সত্যি কথা বলতে গেলে, সব দিক দিয়ে, মেকিং এর দিক দিয়ে, অ্যাক্টিং এর দিক দিয়ে, সব দিক দিয়ে। এবার বাংলা সেটা ধরে রাখতে পারিনি, আমরা একটা অন্য ফরম্যাটকে ধরবার চেষ্টা করছি। মানে আমরা তুমি যদি দেখো 80-র দশক থেকে মানে একটা অনেকটা সময় ধরে মানে খালি হিন্দির মতো করে একটা ফরম্যাট, 90-এর দশকে বাংলাদেশের মতো করে, সেই সময় স্বপন সাহা সব বাংলাদেশের সিনেমাগুলোকে রিমেক করতে শুরু করেছিল। তারপর 2000-এর পরে তামিল তেলেগুর যে ফরম্যাটটা, তাদের রকমের মানে একটা হায়দ্রাবাদে একটা রামুজিতে গান শুট করছে, যেহেতু ওরা শুট করছে, মানে এই লোকের ফরম্যাট ডিপেন্ডেন্ট হয়ে গিয়ে আমরা 30-40 বছরে এত মানে নিজেদের কালচারটাকে ছেড়ে দিয়েছি। সো মানে এটা আমাদের বইয়ে, পুরোনো বইয়ের মধ্যে প্রচুর আছে, সেগুলোকে যদি তারা মানে অ্যাডাপ্ট করে ঠিকঠাক বানাতে পারে, আজকের দিনে ফেলে হোক বা পিরিয়ডিক ভাবে করেই হোক, মানে দ্যাট উইল বি ভেরি এফেক্টিভ, এবং সেটা করা উচিত আমার মতে, সেটা ঠিকভাবে। মানে খালি জাস্ট ওই গিমিকের জন্য নয় যে এটা আমার উত্তম কুমারের আগের সিনেমা ছিল বলেই করছি, সেরকম নয়। অন্য যেটা ধরো সিনেমা হয়নি সেরকমও তো প্রচুর বই আছে, বই তো প্রচুর আছে ভালো ভালো, তো সেরকম গল্পের ওপরও হতে পারে।
আই থিঙ্ক সেইটা করা উচিত আর কি, মানে করা তো উচিত ডেফিনেটলি। আমি দিদিকে বলবো যদি পরের প্রশ্নটাও করে। তো এইটারই সূত্র ধরে বলি যে মানে যখন একটা মানে সাহিত্য থেকে যখন থিয়েটারে যায় তো সেইটা কিছুটা চেঞ্জ হয়, আবার থিয়েটার থেকে সিনেমায় গেলে আরো অনেকটা সরে আসে সাহিত্য থেকে। তবুও আমরা দেখছি যে মানে ঋতুপর্ণ ঘোষ পর্যন্ত সাহিত্যের সঙ্গে চলচ্চিত্রের যতটা কানেকশন ছিল, মানে ঋতুপর্ণ ঘোষের সিনেমা নিয়ে যদি আমি বলি তাহলে সঙ্গীত থেকে শুরু করে মানে আবহ নির্মাণ যেটা হতো, যদি আমি ট্র্যাজেডিটাকেই ধরে নিই, তাহলে যেমন অশোক সিনেমাটাতে পুরো আবহটা পুরো ট্র্যাজেডিটাই পিতা দিয়েই বুঝিয়ে দেওয়া হয়েছে। আবহ নির্মাণে ট্র্যাজেডির আবহ নির্মাণের ক্ষেত্রে সাহিত্যকে ভীষণভাবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এখন যদি আমি ট্র্যাজেডি দেখি তাহলে সাধারণত তো আবহ নির্মাণে যতটা আমাদের উপর প্রভাব পড়ে, সেখানে যদি বাস্ট আউট দেখানো হয়, বাস্ট আউট ইন ক্রাইম দেখানো হয়, ট্র্যাজেডির ক্ষেত্রে এটা কি মানে অবনমনই এক মাঝখানে অনেকগুলো কথা হলো, সৌমাল্য যদি একটু তুমি। হ্যাঁ, ও যেটা বলতে চাইছে যে এই মানে ধরো ওর কথা হচ্ছে যে সাহিত্য থেকে যখন নাটকে ট্র্যাজেডিটা যায় তখন সেখানে মানে নাটকীয়তা একটুখানি কমে, নাটক থেকে যখন সেটা ফিল্মে আসে তখন আরো কমে যায়। তো ঋতুপর্ণ ঘোষ যেরকম ভাবে ওনার ট্র্যাজেডিটাকে ফুটিয়ে তুলতেন আর কি, আবহমানে হোক অসুখে হোক, সেই পরিমাণে ট্র্যাজেডির মানে দিদির কথা অনুযায়ী যে অনেকটাই অবনমন হয়েছে বাংলা সিনেমাতে। তো এবং এবার আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আমরা কিন্তু বরাবর দেখেছি যে আর পাঁচটা বিষয়তে ট্র্যাজেডি কিন্তু মানে অনেক বেশি উপভোগ, সেটা আমাদের পথের পাঁচালীতেই হোক বা বাইসাইকেল থিপসেই হোক। তো ট্র্যাজেডি নিয়ে কিন্তু এক্সপেরিমেন্ট এখন কমে গেছে, এটা কি আরো হওয়া উচিত? দেখো এবার মানে হওয়া উচিত কি উচিত না, আমি তুমি যে মানে ফর্ম অফ এক্সপ্রেশনটার কথা বলছো, যে ঋতুপর্ণ ঘোষ একটু সার্টেল ওয়েতে শো করতেন, পোর্ট্রে করতেন, এক্স্যাক্টলি এটাই তো তুমি বলতে চাইছো। সেটা এখন এটা মানে একটু মানে আউটবাস্ট করে দেখানো হচ্ছে, সেটাই তোমার বক্তব্য আছে। তো এবার এইটা হচ্ছে যে যে ডিরেক্টর যত ভালো, যার যত ক্রাফট যত ভালো, সে সেরকম ভাবেই দেখাতে পারে। এবার দেখো যত আমাদের ইন্ডিয়াতে, ঠিক আছে, তুমি যদি ধরো মানে একটা কথা আমি তোমাকে এই যে বলছি মুখে এতক্ষণ ধরে বকর বকর করছি, এইটা মানে ইজি টু আন্ডারস্ট্যান্ড বিকজ আমি তোমাকে ডায়লগের ফর্মে বলছি। এবার এইটাই যদি এখন কোনো বড় পরিচালক হয়, সে কি করবে না, এবার ধরো যদি কেউ খারাপ পরিচালক হয় সে কি করবে, আমি ধরো এই ডায়লগটা দিচ্ছি, তার সাথে সাথে মুডটা সেট করবার জন্য একটা পিছনে বিজিএম চালিয়ে দেবে, ঠিক আছে, সেই বিজিএমটা চলবে, সেটা তোমাকে একভাবে ম্যানিপুলেট করবে, তার সাথে আমার ডায়লগ আছে। এবার যে ধরো তার থেকে একটু ভালো মাপের ডিরেক্টর, সে বিজিএমটা অফ করবে, ডায়লগটা খালি রাখবে। যে ধরো আরো বড় মাপের পরিচালক, সে ধরো ভিজুয়াল মিডিয়ামটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে, সে ধরো আমার 2-3টে এক্সপ্রেশন ধরলো, ধরো আমার কোনো ডায়লগই নেই, কিন্তু আমার ধরো চোখের একটা এক্সপ্রেশন বা কোনো আমার ঘরের কিছু এমন বস্তু দিয়ে, জিনিসপত্র দিয়ে দেখিয়ে দিল, তখনও তোমার 3টেতে বক্তব্য একই ফুটে উঠলো, কিন্তু ফর্ম অফ এক্সপ্রেশনটা আলাদা। এবার যেহেতু এটা অডিও ভিজুয়াল মিডিয়াম, এবার তুমি কোনটা করতে চাইছো। যে ডিরেক্টর যত মানে বেশি ভালো, বেশি স্কিল্ড, বা যেভাবে দেখাতে চায়, এক্সপ্রেস করতে চায়, সে নিজের ফরম্যাটে দেখাচ্ছে। এবার কারুর কাছে বেশি ভালো মনে হতে পারে, যেরকম এই ঋতুপর্ণ ঘোষেরই তোমরা যখন কথা বললে, আমি বলছি যে শুভ মুহূর্ত বলে যে একটা ছবি ছিল, ওখানে একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি টাইপের ফর্ম হচ্ছিল নন্দিতা দাস এই ক্যারেক্টার গুলোর মধ্যে, টোটা রায় চৌধুরী। তো ওখানে দেখবে অনিন্দর সাথে নন্দিতা দাসের একটা এরকম ডায়লগ আছে, একটা ঘরের মধ্যে কনভারসেশন আছে, খুব সার্টেল, খুব সার্টেল, মানে অর্ধেক কথা তারা বলে না, মানে অর্ধেক কথা বলে না, এটা ইতস্তত ভাব রয়েছে তাদের মধ্যে, তারা অর্ধেক কথা বলেই না, কিন্তু যা বোঝানোর তুমি মানে বুঝে যাচ্ছ যে কি অ্যাকচুয়ালি ওরা বলতে চাইছে। এবার এইটা হচ্ছে ঋতুপর্ণ ঘোষের চেম্বার ড্রামা ডিল করবার বিশাল এক্সপার্টিস, যে উনি অর্ধেক ডায়লগ রেখেও পুরোটা বুঝিয়ে দিচ্ছে। এবার যদি ধরো কেউ মানে তার চেয়ে নিচু পরিচালক হয়, সে এবারে পুরো ডায়লগ রেখে বিজিএম দিয়ে করবে। এবার এখানেও আবার ওই বলছি যে সেটা ডিরেক্টরের নিজস্ব চয়েস একটা হতে পারে ডিরেক্টরের নিজস্ব স্কিল। আর দ্বিতীয় কথা, এখনকার দিনে দাঁড়িয়ে যেটা ব্যাপার হচ্ছে যে এই যে জিনিসটা ধীরে ধীরে স্লো বার্ন প্রসেসে এগোচ্ছে, মানে তোমাকেও অ্যাজ আ পার্ট, মানে ধীরে ধীরে তোমাকেও স্লো বার্নিং, মানে তুমি যদি দেখো এই যে শুভ মুহূর্তের এক্সাম্পলটা দিলাম, ওখানে রিলেশনশিপটা কিন্তু গোটা সিনেমা ধরে খুব ধীরে ধীরে খুব স্লো বার্নে ডেভেলপ হয়।
থ্রিলটাও। সো এইটা কিন্তু মানে আজকের দিনে মার্কেটে কি আদৌ ফিজেবল, এটাও প্রডিউসার ভাবছে, ডিরেক্টর ভাবছে। তার কাছে ওই চড়া জিনিসটা অনেক বেশি প্যালেটেবল, অনেক বেশি মানে অডিয়েন্স বেশি রিয়াক্ট করবে, চট করে রিয়াক্ট করবে, সেই কারণে সে করছে। এবার এগুলো অনেকগুলো ফ্যাক্টরের আর কি তো মানে করা উচিত, হওয়া উচিত। এখন কেন হচ্ছে তার একটা কারণ হচ্ছে যেগুলো আমি বললাম। এবার করা উচিত কি সেটা এবার ডিপেন্ড করছে যে কে কোন পার্সপেক্টিভে দেখছে। এখন ডিরেক্টর প্রডিউসার যে এইভাবে করছে, তারা বলতে পারে যে আমাদের লাভ হচ্ছে এই ফরম্যাটে করে, কেউ বলছে যে আমি এইভাবেই দেখাতে চাই। এবার মানে এটা কোনো ঠিক ভুল তো ওরকম কিছু নেই, রাইট রং মানে 100% এটা রাইট, ইটস আ অ্যাপারেন্ট থিং। সো এটাই আর কি, হ্যাঁ ব্যক্তিগত চয়েস আর কি, তো এটাই বলার ছিল। আচ্ছা অরিত্রদা, এরপরে একটা মানে আমার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা মনে হচ্ছে যে ফেস্টিভ্যাল ফরম্যাটের জন্য একটা আলাদা রকম ছবি হয়, মানে যেটা একটু আলাদা রকম হয় সবসময়। তো এই কিছুদিন আগে মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে যেমন অনুরাগ কাশ্যপের একটা প্রযোজিত ছবি আমরা দেখলাম, ই বাল্লেও, তারপর এখন দ্য ডিসাইপল, যেটা গোটা দেশ দেখছে, ধরো এখন এটাও ফেস্টিভ্যাল ফরম্যাটেরই ছবি, কিন্তু সবাই দেখছে, শুধু যে একটা ইন্টেলেকচুয়াল মহলে ঘুরপাক খাচ্ছে তা না। কিন্তু বাংলাতেও যে ফেস্টিভ্যাল ফরম্যাটের ছবি হয় না এমন তো নয়, বাংলাতেও হয়। আসা যাওয়ার মাঝে, জোনাকি, ইন্দ্রাশিস আচার্য ছবিগুলো, বিলু রাক্ষস। কিন্তু মানে এটা আমি দেখেছি যে ঠিক মানে ডিসাইপল যেমন আমরা সবাই দেখছি, আমি যেটা তোমায় বললাম যে ইন্টেলেকচুয়াল মহল শুধু ঘুরপাক খায় না, সবাই দেখে। কিন্তু বাংলা ছবিগুলো আমি দেখেছি, মানে আমার ওই পরিচিত কয়েকজন আছে যারা হাই অন ফিল্মস বলে সাইটটা, তো তারা রিভিউ করছে, কোনো বড় একটা জায়গায় রিভিউ করছে, মানে আমি দেখছি না যে এটা মাস অডিয়েন্সের কাছে ছড়িয়ে পড়ছে। এটা কি একটা মার্কেটিং স্ট্র্যাটেজির অভাব, না কি, কেন দেখছে না মানুষ? দেখো এবার এগুলো অনেক কিছু ব্যাপার, মানে অনেক কিছুর একটা মানে সাবসেট আর কি, মানে একটা কোনো পার্টিকুলার কারণ নেই। এবার তুমি যদি দেখো যে তুমি যে বললে চৈতন্য তামানের যে ফিল্মটা, যেটা হচ্ছে আমাদের ডিসাইপল যে প্রচুর লোকে দেখছে তা কিন্তু নয়। মানে যেহেতু মারাঠিতে আছে এবং ভেনিসে একটা হয়েছে, তাই জন্য ডেফিনেটলি টোরেন্টে লিক হয়ে গেছে বলে প্রচুর লোকে ডাউনলোড করেছে। অনেকে বলছে যে দেখেছি, বাট আদৌ দেখেছি কিনা আমার যথেষ্ট ডাউট আছে। কিন্তু ঠিক আছে, এরকমও প্রচুর কিন্তু লোক আছে, সিনেফাইল বলে নিজেকে ক্লেম করে, কিন্তু ট্রেলার দেখেই কিন্তু তার ওই অব্দি নলেজ, এরকম প্রচুর লোক আছে, কিন্তু বি অ্যাওয়্যার অফ দেম। সো মানে সেটার কিন্তু সংখ্যাটা অতটা বেশি আমার মনে হয় না, যে প্রচুর মানে সেই ধরো গ্যাংস অফ ওয়াসেপুর যে ভলিউমের লোকে দেখেছে, আমার মনে হয় না যে চৈতন্য তামানের কোর্ট আর ডিসাইপল সেই মানে ভলিউমের লোকে দেখবে। এবার ব্যাপার হচ্ছে যে তাও ওদের ওখানে আমিষ যে কদিন আগে আমিষ বিশাল বড় একটা খুব হলো, সব ইউটিউব চ্যানেলরা রিভিউ করতে শুরু করলো, করলো, একটা বাস্ট হয়েছে। যেটা ধরো কিছুটা সামান্য হলেও ভিলেজ রকস্টারের ক্ষেত্রেও হয়েছিল, যে অনেকে রিভিউ করছিল। এবার কিছু এরকম ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের ক্ষেত্রে এটা হয়ে থাকে। এবার তুমি বলছো যে এটা এইখানকার ফিল্মের ক্ষেত্রে কেন হচ্ছে না, এবার এর অনেকগুলো এবার কারণ আছে। ওদের ওখানে যে কমিউনিটিটা আছে, ধরো আজকে আমিষ বানিয়েছে একজন আসামের জন, কিন্তু সেটা প্রমোট করছে কে, শ্রীরাম রাঘবন থেকে শুরু করে, অনুরাগ কাশ্যপ থেকে শুরু করে, যারা ভেরি ওয়েল নোন ফেস, তারা টুইটারে শেয়ার করছে, তাদের থ্রু দিয়ে তাদের ফলোয়াররা জানতে পারছে। মানে অনুরাগ কাশ্যপের ধরো একটা বিশাল ফ্যান ফলোয়িং আছে, সেই ফ্যান ফলোয়িংটা এবার ধরো আমিষের ব্যাপারে জানতে পারছে, তারা অনেকে আবার দেখা শুরু করছে। ঠিক আছে, এই যে ব্যাড বয় বিলেনিয়া, অনুরাগ কাশ্যপ টুইট করেছে, সেখান থেকে বহু লোকে হয়তো দেখেছে ব্যাড বয় বিলেনিয়ার কি। এবার এইভাবে ধীরে ধীরে ব্যাপারটা ছড়াচ্ছে। এবার বাংলাতে তুমি যদি দেখো যে এখানে ধরো একটা ইন্দ্রনীল রয় চৌধুরী, যে ধরো এখন মায়ের জঞ্জাল বানিয়েছে, যেটা এখন ফেস্টিভ্যালে ট্রাভেল করছে, সাংঘাইতে গেছিল, এখন মস্কোতে গেছে। হ্যাঁ, তো তার ছবিটা কি যারা মেইন স্ট্রিমের পরিচালক আছে তারা কি টুইট করছে, শেয়ার করছে? যা মেইন স্ট্রিমের যারা হিরো হিরোইন আছে তারা কি করছে, যাদের প্রচুর ফলোয়ার আছে? এটা হয় না এখানে। সো এটা একটা ব্যাপার, প্রথম কথা। যারা মেইন স্ট্রিমের লোক বা যারা প্রচুর চেনে লোকে, তারা কি ওইগুলোকে প্রমোট করছে নিঃস্বার্থভাবে? না, করছে না। দ্বিতীয় হচ্ছে যে মিডিয়ার একটা বিশাল বড় ফাংশন তুমি দেখো, ওখানে কিন্তু অলরেডি যে ধরো প্ল্যাটফর্ম গুলো আছে, ফর এক্সাম্পল আমি ধরো কাজ করি ফিল্ম কম্প্যানিয়নের জন্য, ফিল্ম কম্প্যানিয়ন কিন্তু চৈতন্য তামানেকে এর মধ্যে 2 বার ইন্টারভিউ করেছে। ঠিক আছে, এবার ফিল্ম কম্প্যানিয়ন হ্যাজ এ ভেরি বিগ সাবস্ক্রাইবার বেস, সো লট অফ পিপল আর কামিং টু নো অ্যাবাউট দ্য ফিল্ম। সো এইভাবে কিন্তু জিনিসটা ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে বাংলার মিডিয়া কি এই ছবিগুলোকে ঠিক সেম ভাবে নিজেরা এগিয়ে গিয়ে প্রমোট করছে কি? আদৌ করছে না। এখানে একটা বিশাল বড় এই অ্যাডভার্টাইজমেন্ট, কার একটা পেপার আছে বিশাল বড়, সবাই পড়ে লোক সকালবেলা, তাদের
1 লাখ টাকার প্যাকেজ আছে, সেইটা প্যাকেজটা নিলে তবে বড় বড় প্রোডাকশন হাউসরা নিয়ে থাকে 1 লাখ 2 লাখ 5 লাখের সব প্যাকেজ আছে, যে শুটিং এর সময় থেকে তোমার সিনেমার ব্যাপারে তাদের আলাদা একটা সাপ্লিমেন্টারি আছে, সেখানে লিখতে শুরু করবে, তবেই একমাত্র তোমার সিনেমাটা বেশি লোকের কাছে পৌঁছাবে। সো এই মার্কেটিংটা, সে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের নিজের বানানোরই বাজেট নেই, সে কি করে এত বড় মার্কেটিং অ্যাফোর্ড করবে? তো এইগুলো অনেক কিছু একটা ব্যাপার হচ্ছে। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে যে এইগুলোকে ওটিটিতে নিয়ে যাওয়া, ওদের সিনেমাগুলো কিন্তু ওরা যেগুলো ওয়ার্ক করছে সেগুলো কিন্তু কিছুটা হলেও ফেস্টিভ্যাল ঘোরার পরে আমরা কিন্তু ওটিটিতে দেখতে পাচ্ছি। লোকে অডিয়েন্স আছে, এটার প্রচুর এনআরআই বাঙালি আছে বা এখানকার বাঙালি আছে বা আছে, তারা দেখতে চায়। ধরো আমি যদি একটা কোনো ফিল্ম রিভিউ করি, ফর এক্সাম্পল কদিন আগে আমি ঘ্যাচাং ফু রিভিউ করলাম, কোথাও অ্যাভেলেবেলই নেই সিনেমাটা, আমি ডিরেক্টরের কাছ থেকে লিঙ্ক নিয়ে তারপরে ওরা প্রিমিয়ার করলো, আমি সেটার ভিডিও বানিয়েছি, বহু মানুষ সেখান থেকে আবার দেখতে পেয়েছে, কিন্তু সবাই দেখতে পায়নি, ওরা একদিনের জন্যই প্রিমিয়ারটা করেছে। ওরা মানুষও খুঁজছে, কিন্তু ওইগুলো তো ওটিটি ফটিটিতে অ্যাভেলেবেলও নেই, মানুষ পাবে কোথা থেকে? ওদেরটা কিন্তু ওরা ঠিক একটা প্রসেসের পরে কিন্তু ঠিক নেটফ্লিক্সে কোথাও একটা নিয়ে যাচ্ছে। তো সেটাও একটা মানে প্রসেসের এটা মানে আছে। এটা আমাকে মানে কৌশিক মুখার্জি উনি তো কিউ এর কিন্তু অভিনয়ে তুমি আছেন। সব, হ্যাঁ কিউ এর সব ছবি কিন্তু নেটফ্লিক্সে আছে। তো কিউ কিন্তু এই মার্কেটিংটা করতে খুব ভালো জানে, যে আমি আমার ছবি ইন্ডিপেন্ডেন্ট ভাবে বানিয়েছি, এটার দর্শক আছে, কোথায় আছে আমি ঠিক খুঁজে নেবো, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সেটা হচ্ছে ওই ওটিটি প্ল্যাটফর্মগুলো, আমি সেইখানে নিয়ে যাব। সেই নিয়ে যাওয়ার পুরো প্রসেসটা, সেটাও কিন্তু মেকারদের নিজস্ব দায়িত্ব, সেটা আমাদের বাংলার ফিল্ম মেকাররা কোথাও গিয়ে একটা যেন পারছে না, বিকজ ইট ইজ অলসো কাম্বারসাম প্রসেস। তো এই কারণগুলোর জন্যই পৌঁছাতে পারছে না। আর আরো একটা ব্যাপার হচ্ছে, যে সিনেমাগুলো ধরো নেটফ্লিক্সে গেছিল বাংলা সিনেমাগুলো, সেগুলো সেইভাবে ভিউয়ারশিপ পায়নি, তাই সরে এসছে, যেরকম কিয়া অ্যান্ড কসমো, তারপরে ধরো বিলু রাক্ষস এগুলো ধীরে 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 সরে যাচ্ছে নেটফ্লিক্স থেকে। সো মানে এরকম ব্যাপার, এগুলো অতটা রেসপন্স পাইনি ঠিক। আমার অরিত্র শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। আমার পরের প্রশ্নটা কিউ কে নিয়েই, একদম তোমার একটা ইন্টারভিউ আচ্ছা। থেকেই আমি এই জিনিসগুলো জেনেছি আর কি, যে কিউর দেখো আমি সব ছবি আমার দেখা হয়ে ওঠেনি, যতগুলো দেখেছি সেটা গান্ডু হতে পারে, সেটা লুডো হতে পারে। তো এই ছবিগুলোর মধ্যে মানে আমি দেখেছি এখানে লোকজন খুব একটা পছন্দ করে না ছবিগুলোকে, হতে পারে তাদের মানে তারা নানা রকম ছবি দেখার সাথে অভ্যস্ত নয় বলে ভালগার জিনিসপত্র তারা দেখতে এবং শুনতে পছন্দ করে না, সেটাও কারণ হতে পারে। কিন্তু আমি যেটা মানে মনে করেছি আর কি, যে কিউ যে কলকাতা বা বাংলাটাকে দেখায় সেটার মধ্যে কিন্তু একটা মানে রনেস আছে, যেটা কিন্তু পলিশড কলকাতা বা বাংলা নয়, এবং এটা কিন্তু ইন্টারন্যাশনাল অডিয়েন্সের খুব ভালো লাগার কথা। আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত পারসেপশন থেকে, তুমি এগ্রি করবে কিনা আমি জানি না, কিন্তু এই ছবিগুলো এখানে কেন মানুষ দেখছে না? মানে ইউটিউব আসার পর অনেকে দেখেছে, কিন্তু তাও যেন মনে হচ্ছে ছড়িয়ে পড়ছে না। দেখো কিউ যে কাজটা করে ওইটাকে আন্ডারগ্রাউন্ড ফিল্ম বলে, ঠিক আছে? এবার আন্ডারগ্রাউন্ড ফিল্ম কোনোদিনও আমার মনে হয় না যে ওই রকম মাসের মধ্যে ছড়িয়ে ফড়িয়ে পড়বে। তবে গান্ডু প্রচুর লোকে দেখেছে, আই হোপ গ্যাচাংফু যদি ইউটিউবে বেরিয়ে যায় প্রচুর লোকে কিন্তু দেখবে, বিকজ অনির্বাণ এখন একজন বিশাল বড় স্টার, তো তার ওরকম একটা দৃশ্য আছে, এইটা ভেবেই প্রচুর লোকে দেখবে, ওটাও ভাইরাল হবে। সো মানে এইগুলো কিন্তু এরম ভাবেই চলবে আর কি, ঠিক আছে? মানে কিউ এর সিনেমা পুরোপুরি বোঝা, মানে কিউ এক্সপেক্ট করে না যে ওর সিনেমা পুরোপুরি লোকে বুঝবে, মানে সিরিয়াসলি, মানে আমি ওর সাথে কথা বলে দেখেছি, মানে হি ইজ ভেরি চিলড আউট, মানে হি ডোন্ট কেয়ার, মানে সেটাই ব্যাপার। তো আন্ডারগ্রাউন্ড ফিল্ম আই ডোন্ট থিঙ্ক মানে পৌঁছাবে লোকের কাছে ডেফিনেটলি। মানে আমি ধরো আমার তরফ থেকে চেষ্টা করতে পারি, যে আমি এই ধরো ঘ্যাচাংফু নিয়ে করেছি, গান্ডুর সময় তো আর আমি তখন তো ইউটিউবের এসব চল ছিল না, বাট এবার সেইটা কত লোকে দেখবে কি দেখবে না তার পার্সোনাল চয়েস, সেই লোকেরও পার্সোনাল চয়েস। এবং মানে মানে আমার মনে হয় না যে ওইটা কোনোদিনই আন্ডারগ্রাউন্ড ফিল্ম, যে কিউ বা জয়রাজ যে সেকশনে কাজ করছে, বা রনি সেন, তুমি ক্যাট স্টিক বলে সিনেমাটা কি দেখেছো? মুভিতে এসেছিল। না আমি দেখিনি। হ্যাঁ, তো ক্যাট স্টিকটা কোনোদিনও পারলে দেখো, মানে কোথাও যদি পাও তুমি, রনি সেন করেছে। তো ওটার যে ট্রিটমেন্ট, তো ক্যাট স্টিক আমার মনে হয় না যে সব বাঙালি দেখতে পারবে, হয়তো বাঙালি অডিয়েন্সের হয়তো 1%ও দেখেনি হয়তো সিনেমাটা, বাট ইটস আ ভেরি ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ ভেরি এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ। মানে আমি তো রনি সেনকে বলি, হচ্ছে কমল স্বরূপ বলে একজন বড় ফিল্ম মেকার আছেন, মানে বড় ফিল্ম মেকার বলতে উনি বানিয়েছেন কম, বাট ওনার একটা নিজস্ব ভয়েস আছে আছে। সো এই কমল স্বরূপের মতোই আর কি অনেকটা ধাঁচ রনি সেনের। সো মানে ওই সিনেমাগুলো কোনোদিনই সেরম ভাবে পৌঁছাবে না আমার মনে হয়।
কারণ কি হয়, এটা আমি বলতে পারি একটা কথা, মানে কি হয় যে মানুষ নিজের মাথার একটা প্যাটার্ন আছে, বা সিনেমা যা দেখে বা যেটা এক্সপিরিয়েন্স করে তার নিজস্ব একটা প্যাটার্ন আছে, বুঝতে পারলে? সেই প্যাটার্নটাই সবের মধ্যে খোঁজার চেষ্টা করে, সিনেমার মধ্যেও খোঁজার চেষ্টা করে। এবার ধরো একটা ক্যাট স্ট্রিক, বা ধরো ওই কমল স্বরূপের কথা যে বলছি, ওনার যে ওম দরবাদর বলে একটা সিনেমা আছে, ওগুলো যদি আমি একটা হুট করে একটা অডিয়েন্সকে দেখিয়ে দিই, সে ওই প্যাটার্নটাই খুঁজে পাবে না, যেটা সিমিলার প্যাটার্ন, যেটা সে দেখে আসছে ছোটবেলা থেকে। এবার যখন একটা কোনো প্যাটার্ন যেটা সে কোনোদিনও দেখেই নি, মানে তার কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, সে সেটা কিছুতেই ডাইজেস্ট করতে পারবে না, মানে ইটস ভেরি ডিফিকাল্ট টু ডাইজেস্ট। তখন সে মনে হবে না বাবা কি দেখছি, আমার অস্বস্তি লাগছে, আমি বন্ধ করে দিই। সো এটাই ব্যাপার আর কি। এর পরের যে কথাটা, যে আমি কোনো মানে কারণে যাব না যে বাংলা সিনেমা কমার্শিয়ালি কেন রিমেক হয়েছে, নিশ্চয়ই কিছু কারণ ছিল, তাই মেকার্সরা রিমেক করেছে এত বছরের পর। কিন্তু মৌলিক ভাবনা চিন্তার একটা অভাব তো রয়েছে, কারণ আমরা দেখেছি ধরো ভাবনা চিন্তা কতটা মৌলিক হতে পারে, যে কুরোসাওয়া নিজের ব্যক্তিগত স্বপ্নগুলোকে নিয়ে ড্রিমস বানিয়ে ফেলেছেন, সত্যজিৎ রায় নায়ক বানিয়েছেন, প্রচুর হয়েছে এরকম। তো এই মৌলিক ভাবনা চিন্তা নায়ক কিন্তু ইন্সপায়ার্ড, কিন্তু হ্যাঁ নায়ক কিন্তু মৌলিক নয়, নায়ক কিন্তু নিজে ওয়াইল্ড স্ট্রবেরিজ বলে একটা ফিল্ম থেকে ইন্সপায়ার্ড কিন্তু। হ্যাঁ আচ্ছা, না আমি তাও তোমার বলছি, ধরো একটা সময় তো ছিল যেখানে মানে প্রচুর মৌলিক ভাবনা চিন্তা থেকে কাজ হয়েছে, এখনো যে হয় না তা নয়, কিন্তু কমার্শিয়ালিও কিন্তু কিছু, মানে তুমি এটা এগ্রি করো তো যে কমার্শিয়াল ফিল্মও কিন্তু একটা শিল্পরস তার মধ্যেও থাকা উচিত? ডেফিনেটলি থাকা উচিত। হ্যাঁ, এবং লাস্ট কয়েক বছর ধরে আমি যাকে দেখছি, যে দেব কিন্তু কন্টিনিউয়াসলি ট্রাই করে যাচ্ছে একটা নতুন কিছু করার, নতুন কিছু আনার, সেটা সাকসেসফুল হচ্ছে না, কেন হচ্ছে না সেটাও বুঝতে পারছি না। মানে এটা নিয়ে তুমি কি বলতে, কমার্শিয়ালি বাংলা ছবির আশাটা তো অবশ্যই দরকার, কিন্তু এটা কেন আসছে না? কারণ দেব যে ছবিগুলো করছে, আমার তো মনে হয় না যে সেগুলো মানুষ বলিউডে যা দেখে, দেব কিন্তু তার থেকে কিছু কম করছে না লাস্ট কয়েক বছর। না, এবার দেখো একটা প্রথম কথা হচ্ছে যে সময়টাতে বাংলা মেইন স্ট্রিম এই মুহূর্তে কেন একটা বিশাল ক্রাইসিস দিয়ে যাচ্ছে, দ্যাট ইজ বিকজ একটা মানে টাইম ছিল যে সময় পুরো রিমেকের ওপর চলেছে, মানে 2009, 10, 11, 12 মানে রমরমিয়ে ব্যবসা করেছে রিমেক। এবার তাতে কি হয়েছে, ইন্ডাস্ট্রির কোনো রাইটার তৈরি হয়নি। মানে এনকে সলিল ছিল যে ডায়লগ লিখতো, মানে তো পাঞ্চ লাইন ডায়লগ খুব ভালো লিখতো, তো সেইটা তৈরি হয়েছে, বাট দেয়ার ওয়াজ নো স্ক্রিন প্লে রাইটার, কোনো স্ক্রিন প্লে রাইটার ইন্ডাস্ট্রি তৈরি করেনি। এবার তাতে কি হয়েছে, যখন এই রিমেকের বাজারটা চলে গেল, যেহেতু লোকের কাছে ইন্টারনেট চলে এলো হুট করে এই জিও ফিও আসার পরে, বা টেলিভিশন চ্যানেলগুলোতে সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো হিন্দি ডাব হয়ে দিতে শুরু করলো, এই সব কারণে যখন মানুষ ডাইরেক্টলি অরিজিনটা দেখে ফেলছে, তাহলে সে কেন হলে গিয়ে এই ছবিগুলো আবার টিকিট কেটে দেখবে? আর তাদের ওদের প্রোডাকশন ভ্যালু অনেক হাই, তাদের 70-80 কোটি 100 কোটি সব বাজেট। তাই জন্য তুমি দেখবে, তুমি গ্রামের দিকে যাও বা শহরের মধ্যেও বলছে, প্রচুর লোকের কিন্তু সাউথ ইন্ডিয়ান সিনেমার ফ্যান্স, মানে আল্লু অর্জুন, এনটিআর এর বিশাল ফ্যান ফলোয়িং এখন হয়ে গেছে নর্থ ইন্ডিয়াতে, নট অনলি এখানে ওখানে, মানে নর্থ ইন্ডিয়া মানে পুরো নর্থ ইন্ডিয়ারই কথা বলছি। এবার ব্যাপার হচ্ছে, যেহেতু স্ক্রিন রাইটারটা তৈরি হয়নি, এখন যে ধরো এবার দেব যে চেষ্টাগুলো করছে, চেষ্টাগুলো খুব ভালো, আমি কোনো দিক দিয়ে বলছি না যে খারাপ। ধরো কবির বলে যে সিনেমাটা ছিল, ইট ওয়াজ ভেরি পারফেক্ট ফিল্ম। এবার ব্যাপার হচ্ছে, তাদের যে প্রথম কথা, দেবের যে নিজের যে ফ্যান বেসটা আছে, তার ওর কাছে এক রকমের এক্সপেকটেশন আছে। এবার সে এখন হুট করে যেই দেখছো ট্রান্সফর্ম করে গেছে, মানে ওই মানে সিঙ্গে বসছে না, মানে এটা হচ্ছে না, বুঝতে পারলে তো, রিজনিংসটা হচ্ছে না, সেটা একটা প্রবলেম। হ্যাঁ, এক্সপেকটেশনটা ম্যাচ করছে না, প্রথম কথা। তৃতীয় কথা হচ্ছে যে এই দেবজিতের যে ফ্যান বেসটা আছে, সেই ফ্যান বেসটার ওখানে সিনেমাটা পৌঁছাচ্ছে না, বিকজ সেখানে আর হলই নেই। মানে অনেক তো মানে হল তো বন্ধ হয়ে গেছে লাস্ট ধরো 7-8 বছর, প্রচুর হল বন্ধ হয়ে গেছে, সিঙ্গেল স্ক্রিন গ্রামের দিকে, মফস্বলের দিকে। তো সেইখানে অডিয়েন্স আছে, তারা ইউটিউবে ওটিটিতে দেখে বা ডাউনলোড করে দেখে, কিন্তু তাদের ওই হলে ছবিটা পৌঁছাচ্ছে না, তো কারণ ওখানে হলই নেই। এটা একটা প্রবলেম। দ্বিতীয়ত হচ্ছে, এই সিনেমাগুলো এবার তুমি বলতে পারো যে কোথায় মার খাচ্ছে, স্ক্রিন প্লেতে বিশাল বড় মার খাচ্ছে। এরা খরচা প্রচুর করছে, সবকিছু করছে, কিন্তু স্ক্রিন রাইটারটা যেহেতু নেই, ওই জন্য অনেক সিনেমা যে আইডিয়া হয়তো খুব ভালো, কিন্তু তার যে একটা স্ট্রাকচারিং যেটা হয়, যেটাকে আমরা স্ক্রিন প্লে বলি, সেইটা কিছুতেই জমছে না। মানে ককপিটের ক্ষেত্রে আমি তোমাকে এক্সাম্পল দিতে পারি, বা বহু সিনেমা এখন যে মেইন স্ট্রিম যেগুলো হচ্ছে, যেগুলো রিমেক বাদে যেগুলো হচ্ছে, সেগুলো তো খুব বাজে হচ্ছে। আমি দেবের কথা বলছি না, আমি দেবের গুলো তবু ভালো, বাট আমি অন্যদের কথা বলছি। দেবের ধরো চ্যাম্প সিনেমাটা আমার বেশ ভালো লেগেছিল, তো এরকম কিছু কিছু সিনেমা ভালো লাগছে, আবার কিছুতেও ফেল করছে, এটা হবে, করতে করতে ইমপ্রুভ করবে। দেখিনি ডার্ক ওয়েব নিয়ে একটা এক্সপেরিমেন্ট, আমার দেখার সুযোগ হয়নি, কারণ আমার এখানে ছবিটা আসেনি। হ্যাঁ, তাহলে দেখতেই পাচ্ছ। তো এরকম ব্যাপার আর কি। তো এবার
এটা ওই রাইটার তৈরি করতে হবে, মানে রাইটারের কিন্তু মানে এটা ইন্ডাস্ট্রিকে নিজেকেই দায়িত্ব নিয়ে তৈরি করতে হবে। বলছে রাইটার নেই, রাইটার আছে, এবার সেই রাইটারও তো এক্সপার্ট হয়ে জন্মায় না কেউ, তারও ধরো মাথায় প্রচুর প্রচুর পোটেনশিয়াল আইডিয়া আছে, এবার তাকে দিয়েও বসিয়ে তাকে একটা ফিস দিয়ে তাকে দিয়ে জ্যাম করাতে হবে, ঠিক আছে? সেই জ্যাম করে করে মানে মানে পেন্সিল ওই যে হয় ছুললে আরো শার্প হয়, সেরকম করে তবে যদি স্ক্রিন রাইটার ভালো হয় তখন। এবার এইটা হচ্ছে কি বলতো, এবার বহু দিন ধরে অডিয়েন্স এক রকমের দেখে দেখে একটা তার অরুচি হয়ে গেছে, এবার তাকে তার ফেথ রিস্টোরেশন করা একটা বিশাল কঠিন ব্যাপার। এবার সেইটা যদি সাকসেসফুলি করতে তো একটু তো টাইম তো লাগবে। যেটা ধরো রাজ চক্রবর্তী পরিণীতাতে করেছিল, পরিণীতাতে মানে ইট ওয়াজ আ হিউজ সাকসেস। তো রাজ চক্রবর্তী আবার করে ফেলেছে, আমার মনে হয় হাবজি গাবজি ধর্মযুদ্ধ দুটোই বক্স অফিসে খুব ভালো করবে, এটা আমার মনে হয়। সো এবার সে পারছে, এবার যদি তার মতো আরো বাকিরা পারে তো ভালো। সেটা হওয়ার জন্য ওই বলছি রাইটার ভালো তৈরি করতে হবে, আর মেন স্ট্রিমের মেকার ভালো আসতে হবে। মেন স্ট্রিমের মেকার কিন্তু খুব মানে ভালো নেই, মানে যারা ছিল, যারা বানাচ্ছিল এতদিন ধরে মেন স্ট্রিমটা, তারা মানে আমি রাজ চক্রবর্তীকে বাদ দিয়ে বলছি, রাজ চক্রবর্তী ইজ আ ভেরি গুড মেন স্ট্রিম মেকার, মানে হি হ্যাজ ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য ড্রামা অ্যান্ড অল। মানে লোকে খুব ছোট করে, বাট আমি মানে নিজে কথা বলে বুঝেছি এবং আমি জানি, মানে সিনেমা দেখলেও তুমি বুঝতে পারবে হি হ্যাজ ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং অফ ড্রামা। বাট বাকি রাজ চক্রবর্তী বাদে যারা ছিল, যারা করছিল, তারা জাস্ট ডিভিডি চালিয়ে টুকছিল, মানে জামা কাপড়ের রং অব্দি সেম। তো তাদেরকে সরিয়ে মানে ওরকম রাজ চক্রবর্তী এক্স্যাক্টলি নয়, বাট তার কাছাকাছি বা তার মতো যে ধরো মেন স্ট্রিম সিনেমাই ভালোবাসে, তার কনভিকশন আছে সেটা বানাতে, এরকম মেকার আরো চাই, তবেই আই থিঙ্ক এটা আরো বেটার হবে। ওনার প্রলয় একটা কিন্তু বিশাল বড় উদাহরণ। আমি জানি না কতজন দেখেছে, তখন আমিও ছোট, আমি বড় হয়ে দেখেছি ছবিটা। তো ওখান থেকেই বোঝা যায় যে ওনার সিনেমাটিক সেন্সটা কিন্তু যথেষ্ট উঁচু দরের আর কি। আচ্ছা, এরপরে যেটা জিজ্ঞেস করছি তোমাকে, যে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে বাঙালির ছবি দেখার অভ্যেসটা কিন্তু একটু কম বাকি ল্যাঙ্গুয়েজের দর্শকের থেকে। কারণ আমি ফিল করতাম, আমি প্রতি সপ্তাহে নন্দনে যেতাম শনিবার রবিবার, এবং দেখতাম বেশিরভাগ সময় হল ফাঁকা। তো ছবি দেখার অভ্যেস কম, ঠিক আছে। এরপরে বাঙালি আরেকটা জিনিস দেখেছি, যেটা মাস অডিয়েন্স, যেটা বং জুন-হো আগের বছর এই বছরই অস্কারটা নেওয়ার সময় বলেছিলেন যে ওই 1 ইঞ্চি সাবটাইটেলের ব্যারিকেডটাকে ব্রেক করতে হবে, তাহলেই তুমি আশ্চর্য সব ছবির সাথে পরিচিত হতে পারবে। তো বাঙালি এটা ব্রেক করে না, তার জন্য অনেক কাজের সাথে পরিচিত হতে পারে না। টেস্টটা আমার মনে হয় যে একটু নিম্ন রুচি। সে তোমার কি মনে হয় যে এটাই কারণ যার জন্য আমাদের কিন্তু ছবি প্রচুর ভালো তৈরি হচ্ছে, প্রদীপ্ত ভট্টাচার্য বাকিটা ব্যক্তিগত, যেটা ইউটিউবে আসার আগে সেভাবে কেউ দেখেনি। আদিত্য বিক্রম সেনগুপ্তর ছবি, পিউপা আমি এই কিছুদিন আগেই দেখলাম, যেটাও খুব বেশি চলেনি। মানে এটা কি টেস্টটা একটু নিম্নমুখী বলে এই ছবিগুলোকে বাঙালি অ্যাপ্রিসিয়েট করতে পারছে না? বাঙালির অ্যাকচুয়ালি যে কি প্রবলেম এইটা আমিও জানি না, মানে আমিও অ্যানালিসিস করার চেষ্টা করছি যে বাঙালি অডিয়েন্স হলে যাচ্ছে না, বলছে বাংলা সিনেমা ভালো হয়নি, ভালো হচ্ছে না, আমি যাব না, নাকি বাঙালি এখন এটা হয়েছে, আগে না প্রচুর হলে যেত, কারণ উত্তম কুমারদের সময় তো বিশাল ব্যবসা হতো, সৌমিত্র চ্যাটার্জি, উত্তম কুমার, এই সময় সব 80-র দশকে ধরো যখন তাপস পাল হিরো হচ্ছে, দাদার কীর্তি, মানে ওগুলো তো হিউজ ব্লকবাস্টার সব সিনেমা। বুম্বাদা, এবার হ্যাঁ বুম্বাদা আছে, চিরঞ্জিত আছে। তো সেটা কি এখন বাঙালি মানে টেস্ট হাই হয়ে গেছে, বাংলা সিনেমার কোয়ালিটি লো হয়ে গেছে তাই দেখছে না, নাকি বাঙালি মানে ভালো কাজটা মানে বুঝতে পারছে না কারণ সে হয়তো মানে বাকি কাজের সাথে ফ্যামিলিয়ার নয়, সেটা হচ্ছে, নাকি কি হচ্ছে আমি জানি না, নাকি বাইরের কন্টেন্ট এত বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে বাঙালির কাছে যে বাঙালি সেটা বেশি দেখছে, এটা দেখছেই না। সো এটা একটা খুব মানে জটিল প্রশ্ন, আমি জানি না যে এটা কি অ্যাকচুয়াল উত্তর, বাঙালি কেন দেখছে না। কারণ আমি জানি না যে 70s 80s এ কি হতো বা 60s এ কি হতো, কিরকম ভাবে লোকের ভিউইং এক্সপিরিয়েন্স কি ছিল, বাট মানে এটা খুব মানে এটা আমিও খুঁজছি যে অ্যাকচুয়ালি কেন দেখে না। বাট আমরা লাস্ট ইয়ার আমি এবং রূপমস রিভিউ আমরা কিছু জায়গায় সার্ভে করেছিলাম, মানে এমনি ইন্টারভিউ করছিলাম আর কি সাধারণ মানুষের। রূপমের চ্যানেলে কিছু ভিডিও তুমি দেখতে পাবে। তো সেখানে প্রচুর লোক বলছিল যে আমাদের বাংলা সিনেমা আমরা দেখি না, ভাল লাগে না। এবার তা কেন কি কারণ সেটা তারা বলতে পারছে না, তাদের বক্তব্য হচ্ছে আমাদের ভাল লাগে না। এবার কি কারণ কি সেটা আমি যদি অ্যানালিসিস করে বার করতে পারি তাহলে মানে বিশাল ব্যাপার হবে, বাট আমি জানি না কি কারণ বা কেন বাঙালি দেখছে না। না মানে আমার মনে হয় যে একটা ট্রেন্ডের মতো জিনিস হয়েছে যে বাংলা সিনেমা ভালো না, কেউ একজন এটাকে শুরু করেছে, এখন কারণটা না জেনেই সবাই বলে, যে কারণে হলে যায়।
যে বাংলা সিনেমা ভালো না, আমার পছন্দ। মেবি হতে পারে। এবার এখানে আবার বলতো কিছু অডিয়েন্সেরও দোষ আছে, আবার কিছু মেকারদেরও দোষ আছে। এই ধরো এটা এক্সাম্পল দিচ্ছি, মেকারদের দোষ। পুজোর সময় 12-11টা করে ছবি রিলিজ করে দেবে, তো এবার দর্শক বলছে যে, দর্শক হাসছে, মজা দেখছে যে এদের তো নিজেদেরই মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, তো কোনটা ছেড়ে কোনটা কে দেখবে? অর্ধেক ছবি লোকে দেখবে না। বড় প্রোডাকশনে ধরো একটা ড্রাকুলা স্যার চলবে, ধরো একটা রক্ত রহস্য চলবে, কিন্তু এটাই ব্যাপার আর কি। এবার এটা দু তরফেরই দোষ, মানে এক্স্যাক্টলি রিজনটা আমিও জানি না, মানে তোমাকে বলতে পারবো না, এটার কোনো জবাব আমার কাছে নেই। এরপরে অরিত্রদা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা আমার মনে হয় যে বাংলা ছবি কি খুব বেশি কলকাতা কেন্দ্রিক? মানে আমি একটা উদাহরণ দিই তোমাকে। হ্যাঁ হ্যাঁ, এটা একদম ঠিক, এটা যখন একদম ঠিক। কলকাতা, নগর কীর্তন বেরোয় না, আমি ফার্স্ট ডে ফার্স্ট শো গিয়ে দেখি, তারপরে আমি উইকেন্ডে প্রতি সপ্তাহে বাড়ি ফিরে আসি। আমার বাড়ি পুরুলিয়াতে। পুরুলিয়াতে এসে আমার দেখার আরেকবার ইচ্ছে হলো, আমার বাড়ির ঠিক উল্টো দিকে SBF সিনেমাস। আমি মোটামুটি ড্যাম শিওর ছিলাম যে নগর কীর্তন যেখানে এত লোকজন নাম করছে, নিশ্চয়ই এখানে চলছে। আমি টিকিট কাটতে যাই, দেখি নগর কীর্তনের শোই নেই। শেষে এখানে লোকজন মানে এতটাই দেখতে আগ্রহী ছিল যে একটা স্পেশাল স্ক্রিনিং করে দেখানো হলো, কিন্তু ওটাই খিদে মেটে না দর্শকের, একটা স্পেশাল স্ক্রিনিং। তো বা মানুষ মুকুল পালের যে সহজ পাঠের গল্প, আমি পাগলের মতো খুঁজেছি, বহু বছর পরে দেখেছি, গান দেখার সুযোগই ছিল না। প্রদীপ্ত ভট্টাচার্যকে এই রাজলক্ষ্মী শ্রীকান্তর সময় হল নিয়ে একটা খুব বড় ঝামেলা হয়েছিল। তোমার এটাই কারণ একটা, যে এই কলকাতা কেন্দ্রিক হওয়ার কারণে ছবিগুলো পৌঁছচ্ছে না লোকজনের কাছে। পৌঁছাচ্ছে না, ওটা ডিস্ট্রিবিউশন সিস্টেমের ফেলিয়ার আর কি। ঠিক আছে, ওটা কলকাতা কেন্দ্রিকের সাথে কোনো লিঙ্ক নেই। ঠিক আছে, মানুষ আছে, মানুষ ছবি দেখতে চাইছে, কিন্তু যারা ডিস্ট্রিবিউশন করছে তাদের পার্সপেক্টিভ হচ্ছে যে, তুমি ধরো পুরুলিয়া থাকো, তাদের মনে হচ্ছে যে পুরুলিয়ার লোকেরা এই নগর কীর্তনের মতো ছবি হয়তো দেখবে না। বা ধরো তাদের পার্সপেক্টিভ হচ্ছে যে, সহজ পাঠের গল্প পুরুলিয়াতে ভি সিনেমাস আছে না, তো ভি সিনেমাস নাম না ওটা, হ্যাঁ ভি সিনেমাসে হয়তো এটা চলবে না। তাদের মনে হচ্ছে গ্রামের দর্শক এখনো শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতোই ছবি দেখে, তাদের মনে হচ্ছে এটা। সো এইটা হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেমের ফেলিয়ার। এই জন্য অনেক সময় ভালো ছবি হল পায় না। ঠিক আছে, এটা একটা প্রবলেম। আর যেটা তুমি বলছো যে কলকাতা কেন্দ্রিক হয়ে যাচ্ছে, এটা তো সত্যিই হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ আমাদের এখানে এত জেলা আছে, সেই জেলা থেকে ফিল্ম মেকারদের উঠে আসা উচিত। এবং তুমি দেখো না, মেইন স্ট্রিম সিনেমা আমাদের সব কলকাতা বেসড হয় কেন? মেইন স্ট্রিম সিনেমা কি একটা গ্রামে বেসড হতে পারে না? বা একটা মফস্বলে বেসড হতে হয়? যে পুরুলিয়াতে কি একটা লোকের প্রেম দেখাতে পারা যায় না? বা একটা ছেলে যদি ধরো ওখানে স্মাগলিং করছে বা কিছু করছে, সেটা দেখানো যায় না? মানে এটা হতেই পারে, কিন্তু কেন ওই ব্যাকড্রপে সেট করছে না? কারণ সব মোস্টলি ফিল্ম মেকার এখানকার, তাদের গল্প এখানকার হয়ে যাচ্ছে, আর ওই মাঝখানে মাঝখানে গিমিক দেওয়ার জন্য বিদেশ চলে যাচ্ছে। কিন্তু এখানকার আমাদের যে রুটস, বা আমাদের এখানে বিভিন্ন এক একটা অঞ্চলে তো নিজস্ব আবার একটা নিজের একটা স্টাইলাইজেশন। তোমার পুরুলিয়ার লোকেদের কথা বলা, হাব ভাব, চাল চলন, খাওয়া দাওয়া, প্রতিটা কলকাতার লোকেদের থেকে আলাদা। এবার আমার অনেক সময় আমি ওটাও দেখতে চাইবো সিনেমার মধ্যে, এন্টারটেইনিং ওয়েতে হোক বা আর্টিস্টিক ওয়েতে হোক, আমি দেখতে চাইবো। সেটা কোথাও পৌঁছাচ্ছে না, খালি কলকাতা কেন্দ্রিক ব্যাপারটা হয়ে যাচ্ছে। এটা তো হচ্ছে, তাই জন্য হয়তো তুমি দেখবে তামিলনাড়ুতে এটা খুব ভালোভাবে ওরা ফোটাতে পারে। মানে ভেট্রি মারান বলে একজন ফিল্ম মেকার আছে, যিনি ভিসারানাই বানিয়েছে, নাসুরান বানিয়েছে, ভেরি ক্রিটিক্যালি অ্যাক্লেমড ফিল্ম মেকার। মাদুরাই, ছোট ছোট জায়গাগুলোর গল্প তুলে ধরে, ইটস ভেরি কমার্শিয়াল। মানে ধানুষকে নিয়ে উনি বানিয়েছে নাসুরান, বড়া চেন্নাই, সব কিন্তু ছোট ছোট জায়গার গল্প। মানে মাদ্রাসের একদম দেখাচ্ছে যে একদম পলিশ চকচকে এলাকা, সেরকম গল্প নয় কিন্তু। তো সেটাই ব্যাপার আর কি। তো সেটা তো একটা প্রবলেম হচ্ছে, এটাই বলার। বেশ, থ্যাংক ইউ অরিত্রদা। আর আজকে মানে খুব লিমিটেড সময়ের মধ্যে এই কটা প্রশ্ন আমি রেডি করতে পেরেছিলাম, আচ্ছা। উত্তর দিলে। থ্যাংক ইউ। অনেক কিছুই জানা বাকি রয়ে গেল, আবার জানবো। আর শেষে যেটা বলি, যে আমি তোমাকে একদম তোমার যখন ইউটিউব শুরু করো সেই শুরুর দিন থেকে আমি তোমাকে ফলো করছি। আমি জানি তুমি কতটা ব্যস্ত থাকো, প্রত্যেক দিনই দুটো একটা করে রিভিউ আসছে তোমার। ফিল্ম কম্পেনিয়নে তুমি রিভিউ করছো, এর ইন্টারভিউ নিচ্ছ, কোনোদিন কৌশিক গাঙ্গুলি, কোনো সৃজিত মুখার্জি। তো এর মধ্যে থেকে তুমি সময় বের করে সময় দিলে, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। না না না, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি হিয়ার। আশা করছি যে তোমাদের যা যা কোয়েশ্চেন ছিল আমি ঠিকঠাক আনসার দিতে পেরেছি। একদম। কারণ আমার অনেক সময় হয় কি, আমার যে কোয়েশ্চেন থাকে আমি স্যাটিসফ্যাক্টরি আনসার পাই না। সো আমি আশা করছি যে আমি তোমাদের এটা মানে তোমাদের যেটা জানার ছিল তোমাদের বলতে পারছি। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আর এটা কখনো ভেবো না যে আমি সময় দিচ্ছি, আমি খুব ব্যস্ত। মানে আমার খুব মজা লাগে মানে এরকম ইন্টারঅ্যাক্টিভ সেশন করতে। তোমাদেরও কি আছে, আর
মানে এটা ডেফিনেটলি আরো লোকে এরকম হওয়া উচিত। মানে আমি যে কাজটা করছি, আমি তো চাই যে আরো লোকে করুক, মানে এই কমিউনিটিটা বড় হোক, এটা নিয়ে আরো চর্চা হোক, হোক, মানে সিনেমা নিয়ে বলছি। সিনেমা সেলিব্রেশন থেকে শুরু করে আর ক্রিটিসিজম থেকে শুরু করে মানে সবকিছু, মানে সিনেমা ভালোবাসতে হবে, সেটার যে ভুলগুলো হচ্ছে সেটার ব্যাপারে কথা বলতে হবে। তো সেটা হোক, সেটাই আর কি চাই। তো সেটাই বলা ছিল। আর তোমরা যেটা শুরু করছো, তোমাদের যে মানে Magazine. মানে ভেঞ্চারটা, সেটা ডেফিনেটলি অল দ্য বেস্ট ফর দ্যাট, বেস্ট উইশেস, থ্যাংক এটাই ইউ। বলা ছিল। আমরা সবাই একসাথে চেষ্টা করব যাতে বাংলা ছবিকে ফিরিয়ে আনা যায় আবার আগের এতে গতিতে। Sure. থ্যাংক ইউ। গুড নাইট। থ্যাংক ইউ, গুড নাইট, বাই।